নমস্কার বন্ধুরা, আমরা এবার আলোচনা করব এই পার্টিতন্ত্র, দলতন্ত্র কিভাবে এস্টাবলিশ করা হয়েছে। মানে এটাকে ওরা গালভরা একটা নাম আছে, ডেমোক্রেটিক সেন্ট্রালাইজেশন, এই ধরনের কিছু একটা নাম আছে। মানে গণতান্ত্রিক একতন্ত্র নয়, এই ধরনের নিয়ম আছে। যে পার্টি আলোচনা হোক, যা কিছু হোক, যদি পার্টি একবার যা ডিসিশন নেওয়া হবে, পার্টির লোয়েস্ট থেকে হায়েস্ট সবাইকে সেটা মানতে হবে। মানে পার্টি ঠিক। এবার একটা গ্রেট লিডার থাকেন সব জায়গাতে, ক্যারিশমা। ধরুন চীনের উদাহরণ দেখুন, মাও সেতুং ছিলেন। আমার একটা গল্প মনে পড়ছে, জানেন, একটা গল্প মনে পড়ছে। তখন তো এরকম ইন্টারনেট, টেলিফোন, টেলেক্স ছিল না। তা চীনের কমিউনিস্ট পার্টি বিরাট জায়গা, চীনটা তো বিশাল দেশ, ওই মেসেজ আসতো। তো সেখানে চীনের তো লেখাগুলো আপনারা জানেন পিক্টোগ্রাফি, বর্ণ মতো নয়, আমাদের বর্ণমালার মতো নয়। তো একটা সব জায়গায় একটা মেসেজটা এরম এলো, চেয়ারম্যান বলেছেন কুয়াশা থেকে শক্তি সঞ্চয় করুন। লোকেরা যারা বসে আছে তাদের মাথা চুলকোতে আরম্ভ করলো। কুয়াশা তো সকালে ওঠে, সূর্য থেকেই চলে যায়, কুয়াশা থেকে শক্তি সঞ্চয় করবো কি? তা ওরা আলোচনা করে ঠিক হলো, চেয়ারম্যান কখনো ভুল হতে পারে না। চেয়ারম্যান কখনো ভুল হতে পারে না, চেয়ারম্যান যা বলবেন ঠিক বলেছে। সুতরাং সে নিয়ে থিসিস লেখা আরম্ভ হয়ে গেল, কি করে কুয়াশা থেকে শক্তি সঞ্চয় করা যায়। তারপর কিছুদিন আলো করে খবর এলো যে সেটা না, ওটা হচ্ছে যে জনগণের মধ্যে থেকেই শক্তি সংগ্রহ করতে হবে। ওটা কুয়াশার মধ্যে থেকে না, ওদের ল্যাঙ্গুয়েজে কিছু গোলমাল হয়ে গেছিল, জনগণের মধ্যে থেকে শক্তি সংগ্রহ করতে হবে। আর একবার চেয়ারম্যান সাহেব ঠিক করলেন, অনেক রকম আছে, চড়াই পাখি অনেক শস্য খেয়ে ফেলে, আপনারা জানেন ধান, গম খেয়ে ফেলে। এই চড়াই পাখি যদি না থাকে তাহলে অনেক শস্য বেঁচে যাবে। তখন তো চীনের খাদ্য পরিস্থিতি ভালো ছিল না, সব চড়াই পাখি মারবে, নাম দেওয়া হলো চড়াই পাখি। এই একেবারে সব লোক নেমে পড়লো রাস্তায়, যেখানে চড়াই পাখি পায় মারে, মেরে মেরে মেরে, যেখানে যা পায় চড়াই। কারণ পার্টি বলেছে চড়াই পাখি মারতে হবে। কেউ কেউ বুড়ো লোক বারণ করেছিল, কোনো কথা নেই। দেখা গেল চড়াই পাখি তো শেষ। যখন শস্য, যখন বড় গাছ যখন পোতা হলো, এখন বিরাট আশা সবার, চেয়ারম্যানে বলেছে এবার তো অঢেল শস্য হবে। দেখা গেল তখন এত পোকামাকড় আরম্ভ করলো, খেতে আরম্ভ করলো, যে ওরা পোকামাকড় মেরে উঠতে পারছে না। তখন তো এত কীটনাশক ছিল না, চিন্তা তখন গরিব দেশ ছিল। ওই পোকামাকড়ই খাদ্য শেষ করে, দুর্ভিক্ষ। এই যে আমরা কিছু বই পড়লাম, বড় বড় দামড়া দামড়া বই আছে, সেগুলো পড়লাম, আলোচনা করলাম, ক্লাস নিলাম, আমরা সব জেনে গেলাম, সব জানতে হয়ে গেল। ওই না সব জানতে হরিগুরু, এই অবস্থা। ওই গণ্ডির মধ্যে সব কিছু তারা জানে, বাইরে কিচ্ছু, সব ভুল, সব ভুল। মানে আমরাই সত্য, বাকিরা ভুল। আমরা যে বলছি সেটাই ঠিক, অন্যরা ভুল। আমারই একমাত্র পথ, অন্যগুলো পথগুলো আলাদা পথ। এই যে একটা একমতাদেশী, এটাই হচ্ছে পার্টিতন্ত্রের মূল কথা। এবং এখানেও দেখুন, আপনার তো মনে আছে নেতাজিকে গালালি দেওয়া হচ্ছে তোজোর কুকুর বলে। রবীন্দ্রনাথ ছিলেন বুর্জোয়া কবি, 42-এর আন্দোলন, মানে স্বাধীনতা আন্দোলন হবে না আমাদের, বিভিন্ন রকম গল্প আছে 47-এর আগেও। এই আজাদি ঝুটা হয়, কোনটা বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো। মাননীয় জ্যোতি বসু তো বলেছিলেন ঐতিহাসিক ভুল, পার্টি একটা ঐতিহাসিক ভুল করেছে, ইত্যাদি ইত্যাদি। এটা হলো আপনাদের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে পার্টি কিভাবে, কেন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। সরকার, প্রশাসন, পুলিশ কেউ আলাদা নয়, সবার উপরে পার্টি।
পার্টি সব কিছু কন্ট্রোল করবে। আপনারা যে মনে করছেন এমএলএ এমপির কোনো পাওয়ার আছে সিপিএমে? না, মেন পাওয়ার হচ্ছে কার? সংগঠনে যিনি আছে তিনি ঠিক করবেন কে এমএলএ হবে, কে হবে না। তাকে এই এমএলএকে বসিয়ে দিলে অন্য একজনকে দাঁড় করে দেওয়া হবে। তাহলে পার্টি ওখানে সর্বশক্তি। এবার সব তো বোঝা গেল থিওরি। প্রথম দিকে একটু গোলমাল ছিল, ভাবছিল হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় এলেন হয়তো আমাদের ফেলে দেবেন, মানে কংগ্রেসের একটা ব্যাপার ছিল যে এরা কমিউনিস্ট গভর্নমেন্ট ফেলে দেয়। কেরালাতে ফেলে দিয়েছিল নাম্বুদিপাদ সাহেবের গভর্নমেন্ট 1950-তে, 53 না কত সালে। তা প্রথম দিকে একটা ভয় ছিল, না 80 হয়তো আমাদের রাখবেন না, হয়তো আমাদের ফেলে দেবে। তা সেই জন্য সংগঠন দ্রুত বাড়ি যেতে আরম্ভ করলো। আর একটা কাজ করলো, গ্রামের দিকে হরেকৃষ্ণ কোঙ্গার মশাইয়ের আন্ডারে বর্গা, অপারেশন বর্গা শুরু করলো। সেও এক গ্রামীণ সোসাইটি ছিল, সেটা ভেঙে চুরে একরকম করে করলো। সেটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা যাবে। তারপর যেটা শুরু হলো আপনাদের ক্ষমতায়ন। এই যে আপনারা দেখছেন আজকে এক জায়গায় একটা পার্টি থাকবে, মানে কিছুদিন প্রথম দিকে হয়তো ইলেকশনটা তারা ঠিকভাবে করেছিল, তারপরেই শুরু হলো কি নিজেদের রাজত্ব। এই পুলিশকে দলদাস বলছেন আপনারা, এটা শুরু করেছিল কারা বলুন? কারণ কোনো জায়গায় পুলিশ কি করবে না করবে আগে ইনস্ট্রাকশন থাকতো, এলসির কাছ থেকে লিখে নিয়ে আসো। কারণ পুলিশেরও তো ভয় ছিল, তাদেরও ট্রান্সফার হয়ে যেতে পারে দুর্গম জায়গায়, বা তারাও তো জানে সরকারি যারা আছে তারাই দণ্ডমুণ্ডের কর্তা। আমি কি কোনো জেলায় এসপি হব নাকি আমি ট্রেনিং কলেজের ইনচার্জ হব? বুঝতেই পারছেন ব্যাপারটা। অনেক পোস্টও আছে সেরকম, হোমগার্ড ইনচার্জ, ডিজি হোমগার্ড, বা ধরুন অর্গানাইজেশনাল প্ল্যানিং। এগুলো তো অফ পজিশন না, এগুলো তো লাইন পজিশন নয়, এগুলো তো স্টাফ পজিশনে চলে যাবে। ফলে বিভিন্ন কারণে পুলিশে বুঝে গেল যে আমাকে যদি সুখে শান্তিতে থাকতে লাগে, উন্নতি করতে লাগে, তাদেরও তো ঘরে ছেলে মেয়ে আছে, বউ, তাদেরও তো ব্যাপারগুলো আছে। ফলে পুলিশ মেনে নিল যা সরকার বলবেন সেটাই ঠিক। তারপরে হলো কি ভোট, পঞ্চায়েত ভোট, এলাকার পর এলাকা কন্ট্রোল। আপনি যদি আরামবাগ, গোঘাট, উলুবেড়িয়া সাইড থেকে বা ওই দিক থেকে যেতে শুরু করেন, বা মেদিনীপুর যেতে আরম্ভ করেন, বিস্তীর্ণ এলাকায় কোনো পঞ্চায়েত ইলেকশনে পার্টি অন্য কোনো পার্টি ক্যান্ডিডেট খুঁজে পেত না, এত সন্ত্রাস। যে আমার মনে হয় অনিল বসু মশাই ওই আরামবাগ থেকে নির্বাচিত হয়েছিলেন, এমপি হয়েছিলেন প্রায় সেই সময়, তখন লোক সংখ্যা কম ছিল, মানে রেকর্ড 6 লক্ষ মার্জিনে, খুব সম্ভব 6 বা 6.5 লক্ষ, মানে হোল কান্ট্রির মধ্যে হাইয়েস্ট ছিল। এরকম ঘটনা গেছে যে একবার কংগ্রেসের কিছু মানে সাপোর্টার কংগ্রেসকে ভোট দিয়ে এসেছিল, তাদের হাতের কবজি কেটে নেওয়া হয়েছিল 5 জন বা 6 জন। বা কোনো কেউ হয়তো ক্যান্ডিডেট হতে যাবে, তার বাড়িতে থান কাপড় পাঠানো, এদের সময় শুরু হয়েছিল। আর এরা খালি বড় বড় কথা বলে। বিরোধী দল যদি পার্টিতে মানে তারা যদি ক্যান্ডিডেট দিতে না পারে, তাহলে আমরা কি করবো? আমরা কি তাদের হয়ে পার্টি দেবো, ক্যান্ডিডেট দেবো? কারণ পঞ্চায়েত ছিল তাদের ক্ষমতার স্তম্ভ, পিলার অফ দ্য পাওয়ার। কারণ পঞ্চায়েত কন্ট্রোল করা মানে যে ফান্ডগুলো আসবে সেটা কন্ট্রোল করা, কে বেনিফিট পাবে সেটা কন্ট্রোল করা। তো সবার জন্য তো আসছে না। একটা জায়গায় কে জব কার্ড পাবে, বা কে বাড়ি পাবে, বা কে অমুক জিনিসটা পাবে, কে তমুক জিনিসটা পাবে, এগুলো তো কন্ট্রোল করছে তারা। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা তখন শুরু হয়েছে। ফলে এই যে একটা রাজনীতি শুরু হলো, যেখানে যে আজকে যেটা আপনি দেখছেন সেটা আর কি বিরাট বট গাছ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা হয়েছিল সেই সময়। দৌর্দণ্ড পর্যন্ত সব নেতা ছিল সব। যেমন বলা হতো হলদিয়ায় নাকি ওই শেঠ বাবু, কি শেঠ, হলদিয়ায়
শেঠবাবু ছিলেন, তার কথা ছাড়া নাকি হলদিয়ায় একটা ঘাসের পাতাও নড়ে না। মেদিনীপুরের সম্পাদক ছিলেন আমরা দীপক বাবু, সে একই ব্যাপার, পুরো মেদিনীপুর ছিল তার কবজায়। বর্ধমানের একটা নেতা ছিলেন অমিয় বাবু, বীরভূমে ছিলেন বীরভূম বাঁকুড়া ওদিকে ছিলেন এরকম নেতা ছিলেন, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বিভিন্ন জায়গায় ব্যারাকপুরে ছিলেন তরিতুদ্দার মশাই, বা 24 পরগনার নেতৃত্বে ছিলেন অমিতাভ বসু মশাই, কলকাতার ছিলেন লক্ষ্মীকান্ত বাবু, রাজদেব গোয়ালা বাবু এবং আরো অনেকে। পুরো এই সংগঠন দিয়ে শুরু করেছিল, এবং আয়রন গ্রিপ, যাকে বলে আয়রন গ্রিপ, সে আয়রন গ্রিপে সমস্ত রাজ্যটাকে রেখে দিয়েছে, ট্যাপও করার উপায় ছিল। আমি একটা ঘটনার কথা বলছি। আমাদের বেদিয়া পাড়ায় দমদমের কাছে ওখানে এক দুর্দণ্ড প্রতাপ নেতা ছিল। মানে ওই এলাকায় দমদম স্টেশনে কোন হকার বসবে, কে কোথায় বসবে, কি না করবে, পুরো এলাকাটা ওনার কন্ট্রোলে ছিল। বিচার ব্যবস্থা উনি করতেন। কার কি চুরি গেছে আনতে গেলে, মানে কার শোনা গেছিল আর কি কোনো হকারের কিছু একটা চুরি গেছে, আরও দুজনকে সন্দেহ হয়েছে, নিয়ে এসে এমন মার দিয়েছেন তাদের তুলে নিয়ে এসে তারা মারা গেল। আপনারা হয়তো বুঝতে পারছেন কার কথা আমি বলছি। তারপর সেটা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা হলো। কিন্তু আনন্দবাজার পত্রিকাকে আমি এখন আলাদা হয়ে গেছে, সেই সময় তারাই কিন্তু এটা ইনভেস্টিগেট করে দিনের পর দিন এটা নিয়ে লেখালেখি, তখন এত টেলিভিশন ছিল না, লেখালেখি করে করে সেই ভদ্রলোককে আলটিমেটলি পার্টি বাধ্য হলো তার বিরুদ্ধে স্টেপ নিতে। আবার তার এত ক্ষমতা, যখন জেলে ছিলেন, আমি আপনাকে বলছি সত্যি ঘটনা, দমদম স্টেশনে ঢুকতে গেলে আপনাদের কাগজের হকাররা থাকে, কাগজ বিক্রি করে। ওই এলাকার ক্ষমতা ছিল না ওই চত্বরে যে আনন্দবাজার পত্রিকা বিক্রি করে। অন্য পত্রিকা পাবেন, আনন্দবাজার পাবেন। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। জানার পরিচয় থাকলে সে আলাদা ডেকে নিয়ে ব্যাগ থেকে, অন্য একটা ব্যাগ থেকে আলাদা করে দেখতে না পায় দিতে পারে, কিন্তু ওপেনলি ডিসপ্লে করে কাগজগুলো দেখা যায় যেত না, এত তার ক্ষমতা আছে। নন্দীগ্রামে যে গোলমালটা হয়েছিল, যেটা বুদ্ধদেববাবু থামাতে পারলেন না, 14 জন মারা গেলেন জমির আন্দোলনে, তার পেছনে এই লক্ষণ শেঠবাবুর হাত ছিল শোনা যায়। মানে প্রশাসন তার কাছে ব্যর্থ, তার পার্টির কন্ট্রোল, এরকম বিভিন্ন গল্প শোনা যায়, আমি জানি না, কিন্তু এটা ঘটনা। লক্ষণবাবুর কথা ছাড়া হলদিয়াতে কোনো শিপইয়ার্ড বলুন কাজ, বা এক্সাইডের কাজ, এক্সের কোম্পানি ফ্যাক্টরি ছিল, বা অন্য কোথাও কাজ, কারোর ক্ষমতা ছিল না, কার মানে এই এত দূর পাওয়ার ছিল। তার মধ্যেও আরো ব্যাপারগুলো আছে, যেগুলো পরে জানা গেছিল যে জমি এনজিও করে, এটা বলছিলাম কদিন আগে আমি লিখছিলাম, এনজিও একটা বড় বিজনেস, বিরাট জমি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি বা সরকারের কাছ থেকে লিজ নিয়েছিলেন কম দামে, খুব কম দামে পেয়ে ট্রাস্ট গঠন করলেন, বিভিন্ন রকম কলেজ তৈরি করলেন, ম্যানেজমেন্ট কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি ইত্যাদি। তারপর সেগুলো আবার বিক্রিও করে দিলেন ওনাকে, বিভিন্ন রকমের ঘটনা আছে। তারা তো একেবারে যাকে বলে তৈলঙ্গ স্বামী নন, কোনো কিছু চাইবো না, তাদেরও তো ধন সম্পত্তি লাগে। তারপর সে ট্রাস্ট বিক্রি করে দিয়ে চলে এসছে অন্যদের। এবং এরকম ট্রাস্ট সবারই ছিল, প্রত্যেক এমএলএ এমপির একটা করে এরকম ট্রাস্ট থাকতো, জমি নিতেন, এনজিও বানাতেন। এ পর্যন্ত থাকলো, পরে আরো বিস্তারিত আমরা আলোচনা করব, আশা করি ভালো লাগলো।